আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 26 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। অধ্যায়টির নাম কি? যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ার ইস্যু। তো আজকে আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। তার আগের পর্বে আমি এই অধ্যায়ের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো একটি বিষয় বোঝানোর বাকি ছিল যে এই অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটা আসে, এই সৃজনশীল প্রশ্নটার গ নাম্বারে কিন্তু আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলে। তো আমরা আর্থিক অবস্থার বিবরণীটা প্রস্তুত করব ইনশাল্লাহ। তারপর আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু জানিয়ে দিবা, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব। কেমন? একটু কমেন্টের মাধ্যমে জানাবা যে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা। তোমরা সবাই যদি আগের ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকো, তাহলে আজকের ক্লাসে আমি যেই বিষয়টা আলোচনা করব এটা বুঝতে পারবা। কেমন? আমি তোমাদেরকে বলেছিলাম যে আগের ক্লাসটা নোট করার জন্য। আমি জানি না তোমরা নোট করেছো কিনা। এই হচ্ছে আমাদের আর্থিক অবস্থার ফরম্যাটটা, মানে আর্থিক অবস্থার বিবরণীর ফরম্যাটটা। আমরা সবাই জানি যে আর্থিক অবস্থার বিবরণীর ফরম্যাট বলতে বোঝাচ্ছে সম্পদ সমান দায় এবং শেয়ার মালিকানা সত্যটা। এই হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর ফরম্যাটটা। আমরা সবাই এই আর্থিক অবস্থার বিবরণীর ফরম্যাটটা এখন আলোচনা করব এবং শিখব। কেমন? জাস্ট আমাকে একটু জানাবা যে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা। ওকে, দেখো, আমি আর্থিক অবস্থার বিবরণীর ফরম্যাটটা এখন তোমাদেরকে বুঝিয়ে দিব। সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। দেখেন, এই আর্থিক অবস্থার বিবরণীতে কোন কোন আইটেমগুলো আসবে, আর্থিক অবস্থার বিবরণীতে কোন কোন আইটেমগুলো আসবে, এটা আমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব প্লিজ। কেমন? এই যে দেখেন, আর্থিক অবস্থার বিবরণীতে আসবে এ সমান সমান এল প্লাস ও ই। এই যে, অর্থাৎ আমাদের বাম পক্ষে থাকবে সম্পদ, ডান পক্ষে থাকবে দায় এবং মালিকানা সত্ত্বগুলো। এবার এই অঙ্কে সম্পদ বলতে কোন সম্পদগুলো বসবে? এই যে দেখেন, প্রথমে আমি হেডলাইন করলাম সম্পদ, অর্থাৎ 3 ধরনের সম্পদ আমরা এই জায়গায় লিপিবদ্ধ করব। একটু কমেন্ট করে জানাবেন যে আমরা কয় ধরনের সম্পদ লিপিবদ্ধ করব? 3 ধরনের। কি কি? একটা হচ্ছে স্থায়ী সম্পদ। যদি আমরা শেয়ারের বিনিময়ে কখনো স্থায়ী সম্পদ ক্রয় করে থাকি, যদি আমরা শেয়ারের বিনিময়ে স্থায়ী সম্পদ ক্রয় করে থাকি, তাহলে সেটা যেমন এই যে দেখেন, ভূমি, জমি, বাণিজ্যিক প্লট এবং মেশিন। যদি শেয়ারের বিনিময়ে আমরা স্থায়ী সম্পদ ক্রয় করে থাকি, তাহলে সেই স্থায়ী সম্পদটা আসবে। তারপরে আসবে চলতি সম্পদ। প্রত্যেকটা অঙ্কে চলতি সম্পদ থাকবেই থাকবে, সেটা হচ্ছে ব্যাংক জমা। হয় এই ব্যাংক জমার টাকাটা তারা প্রশ্নে দিয়ে দিবে, আর না হয় আমাকে বাহির করতে হবে। কেমন? এরপরে আসবে অসমন্বিত ব্যয়। এই অসমন্বিত ব্যয়ের আরেকটা নাম কি? অলিক সম্পদ। খেয়াল করবেন, অসমন্বিত ব্যয়ের আরেকটা নাম কি? অলিক সম্পদ। কি সম্পদ? এই যে অলিক সম্পদ। দেখেন, অলিক সম্পদগুলো কি কি? শেয়ার অবহার, অবলেখকের কমিশন, এরপরে মূলধন সংগ্রহের ব্যাংক ফি, যেটাকে ব্যাংক চার্জ বলে, প্রাথমিক খরচ।
এই জিনিসগুলো হচ্ছে অসমন্বিত ব্যয়, এই জিনিসগুলো আসবে। তাহলে সম্পদের ঘরে তিনটা আইটেম আসবে, একটা হচ্ছে স্থায়ী সম্পদ এটা, তারপরে আসবে চলতি সম্পদ ব্যাংক জমা এটা আসবে, তারপরে অসমন্বিত ব্যয় যেটা থাকবে সেগুলো আমরা লিখবো, লিখার পর টাকাটা এই জায়গায় নিয়ে আসবো। এবার এই তিনটা যোগ করার পরে যেই অ্যামাউন্টটা আসবে এটাই হচ্ছে আমাদের মোট সম্পদের টাকা, এটাই হচ্ছে কি মোট সম্পদ। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে মোট সম্পদে আমরা তিনটা আইটেম অন্তর্ভুক্ত করব। কয়টা আইটেম? তিনটা। একটা হচ্ছে স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, অলিক সম্পদ। বলেন মোট সম্পদে কয়টা জিনিস আসবে? তিনটা, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, অলিক সম্পদ। বলেন তো বুঝতে পারছেন কিনা, বলেন তো বুঝতে পারছেন কিনা। এবার আসেন শেয়ার মালিকানা সত্ত্ব ও দায়ের ভিতরে কি কি আসবে। শেয়ার মালিকানা সত্ত্ব ও দায়ের ভিতরে কি কি আসবে, এই যে হেডলাইন করবেন মোট দায় ও শেয়ার মালিকানা সত্ত্ব। প্রথমে আসবে অনুমোদিত মূলধন। এই অনুমোদিত মূলধনটা প্রশ্নে দেওয়া থাকবে, এই যে প্রতিটি কত টাকা করে প্রশ্নে বলা থাকবে, কতগুলো শেয়ার নিয়ে নিবন্ধন করছি এটাও প্রশ্নে বলা থাকবে। তাহলে প্রতিটি এত টাকা মূল্যের এতগুলো শেয়ার, এটা আমরা গুণ করে এই জায়গায় বসাই দিব। এই যে এটার কোনো কাজ নাই, তাই এটাকে ক্লোজ করে দিবে, এটার কোনো কাজ নাই, কিন্তু এটা এই জায়গায় দেখাইতে হবে যে আমি কত টাকার অনুমোদন নিয়ে ব্যবসাটা শুরু করছি, এইটা আমরা এই জায়গায় দেখাবো, কিন্তু এটার কোনো কাজ নাই, মানে এটা কোনো প্রভাব বিস্তার করবে না। তারপরে আসো, তারপরে অনুমোদিত মূলধনের পরে আমরা বাকি যে আরো তিন ধরনের মূলধন আছে, এই যে ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন একসাথে লিখবো। ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন আমি একসাথে লিখবো। প্রতিটি ড্যাশ এত টাকা মূল্যের এতটা শেয়ার আমরা বাজারে ইস্যু করছি, এটা প্রশ্ন না দেখলে বুঝবো না, আমরা ওইটা লিখবো। এই যে এই টাকাটা, এটা আমার দরকার আছে, এই টাকাটা প্রভাব বিস্তার করবে। তারপরে আরেকটা জিনিস বসবে, সেটা হচ্ছে সঞ্চিতি উদ্বৃত্ত। সঞ্চিতি উদ্বৃত্ত মানে কোনটা? শেয়ার অধিহারের টাকাটা। ওই যে শেয়ার অধিহার, এটা আমাদের জন্য দায়, এই জন্য এটা লিখার আগে আমাকে এই জায়গায় একটা হেডলাইন দিতে হবে, সেটা হচ্ছে সঞ্চিতি উদ্বৃত্ত। ওই হেডলাইনটা আমরা আগে দিব, দেওয়ার পর তারপর আমরা লিখবো শেয়ার অধিহার। এই যে শেয়ার অধিহার লিখার পরে এই যে এই টাকাটা, এই যে দেখেন এই টাকাটা আর এই টাকাটা দুইটা যোগ করব, যোগ করলে যে অ্যামাউন্ট আসবে এটাই হচ্ছে দায় এবং মালিকানা সত্ত্বের রেজাল্ট। এই টাকাটা সম্পদের সমান যদি হয়ে যায় তাহলে আমাদের আর্থিক অবস্থার বিবরণী মিলে যাবে। আর আর্থিক অবস্থার বিবরণী যদি মিলে যায় তাহলে তো অঙ্ক মিলে যাবে। বলেন তো আর্থিক অবস্থার বিবরণীর ফরম্যাটটা বুঝতে পারছেন কিনা? ছোট্ট একটা ফরম্যাট, ছোট্ট একটা ফরম্যাট। সম্পদের পাশে তিনটা আইটেম আসবে, দায়ের পাশেও তিনটা আইটেম আসবে। অনুমোদিত মূলধন, তারপরে ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত একসাথে, তারপরে আসবে শেয়ার অধিহার। তিনটা জিনিস আসবে। বলেন তো বুঝতে পারছেন কিনা, বলেন তো বুঝতে পারছেন কিনা, বলেন তো বুঝতে পারছেন কিনা। এবার আসেন, এবার আমরা একটা অঙ্ক সমাধান করে দিব তোমাদেরকে, যেন আমরা মোটামুটি অঙ্কগুলো বুঝতে পারি। কেমন? ওকে, আসেন আমরা সবাই অঙ্কটা একটু খেয়াল করব এবং বুঝারও চেষ্টা করব। হ্যাঁ, দেখি আমরা কোন অঙ্কটা করব। ওকে, আমরা দিনাজপুর বোর্ড 24, আমরা দিনাজপুর বোর্ড 24 প্রশ্নটা আজকে সমাধান করব। আমরা দিনাজপুর বোর্ড 24 প্রশ্নটা সমাধান করব। সবাই একটু দিনাজপুর বোর্ড 24 প্রশ্নটাকে স্ক্রিনশট দেন। সবাই দিনাজপুর বোর্ড 24 প্রশ্নটাকে স্ক্রিনশট দেন। দিনাজপুর বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24, হাবিব কোম্পানি লিমিটেড, দিনাজপুর বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24। একটু কষ্ট করে আমরা দিনাজপুর বোর্ড 24 বাইর করি। আসেন উদ্দীপকটা পড়ি। হাবিব কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের, প্রতিটি 10 টাকা মূল্যের, ভালো করে বুঝেন, প্রতিটি কয় টাকা মূল্যের? 10 টাকা, মানে একটা শেয়ারের দাম 10 টাকা। 12 লক্ষ শেয়ারে বিভক্ত, 12 লক্ষ শেয়ারে বিভক্ত 1,20,00,000 টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। কেমন? কোম্পানি উহার 7 লক্ষ শেয়ার 10% অধিহারে বিক্রির উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে। মানে ওই 12 লক্ষ শেয়ারের মধ্যে আমি মানুষের কাছে বিক্রি করব 7 লক্ষ শেয়ার। কয় পার্সেন্ট অধিহারে? 10% অধিহারে আমি বাজারে প্রচারপত্র বিলি করছি। এবার আসেন,
জনগণ আমার কাছে মোট 8 লক্ষ শেয়ারের আবেদন করলো। অতিরিক্ত আবেদনের অর্থ আমি ফেরত দিয়ে দিছি, কারণ আমি তো ইস্যু করছি 7 লক্ষ, জনগণ আমার কাছে আবেদন করছে 8 লক্ষ শেয়ারের। তো আমি তো 8 লক্ষ মানুষকে শেয়ার দিতে পারবো না, কারণ আমি ইস্যু করছি 7 লক্ষ। ওই যে 1 লক্ষ বেশি আসছে, এটা আমি জনগণকে কি করব? ফেরত দিয়ে দিব। বলেন তো বুঝতে পারছেন কিনা? এবার আসেন, যারা আমাদের শেয়ারগুলো বিক্রি করে দিছে, ওই অবলেখককে আমি 0.20 মানে 0.20 টাকা করে কমিশন দিছি, এবং ব্যাংকের এই যে দেখেন ব্যাংক চার্জও দিছি। কত টাকা করে? 0.06 টাকা করে ব্যাংকের আমি চার্জও দিছি আমার শেয়ারগুলো বিক্রি করে দেওয়ার জন্য। এবার দেখেন, এবার ক নম্বর প্রশ্নটা বলছে অবলেখকের কমিশন এবং ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয় করো। অবলেখকের কমিশন এবং ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয় করো। অবলেখকের কমিশন এবং ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয় করো। দেখেন আমরা কিভাবে নির্ণয় করব। এবার দেখেন ক নম্বর প্রশ্নটা আমরা কিভাবে করব। এটা করার জন্য আমাদেরকে ছক তৈরি করতে হবে না। দেখেন এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি কয়টা শেয়ার ইস্যু করছি ওইটা হচ্ছে দেখার বিষয়। তো আমরা শেয়ার ইস্যু করছি কতগুলো? এই যে দেখেন আমরা শেয়ার ইস্যু করছি 7 লক্ষ। এবার আমাদের কাছে আবেদন আসছে কত লক্ষ? দেখেন আমাদের কাছে আবেদন আসছে 8 লক্ষ শেয়ারের। তো আমরা কিন্তু 8 লক্ষ শেয়ার মানুষকে দিতে পারবো না। আর একটা শেয়ারের দাম ছিল আগে 10 টাকা, বৃদ্ধি পাইছে কয় পার্সেন্ট? 10% অধিহারে বিক্রি করছি। দেখেন একটা শেয়ারের আগে দাম 10 টাকা ছিল, যখন আমি মানুষের কাছে বিক্রি করব তখন আমি কিন্তু 10% অধিহারে বিক্রি করছি। তাহলে 10 টাকার 10% মানে কয় টাকা? 1 টাকা। তাহলে বর্তমানে একটা শেয়ারের দাম কিন্তু 11 টাকা। কিভাবে হইল? এই যে দেখেন আগে ছিল 10 টাকা, বৃদ্ধি পাইছে 1 টাকা, বর্তমানে একটা শেয়ারের দাম হচ্ছে 11 টাকা। এটা হচ্ছে বেসিক একটা কনসেপ্ট। আমি এই জায়গায় লিখেলাম যে আমি বাজারে ইস্যু করছি 7 লক্ষ, অর্থাৎ জনগণের কাছে বিক্রি করব 7 লক্ষ। আমি বাজারে একটা বিজ্ঞাপন দিছি, প্রচারপত্র বিলি করছি। এবার জনগণ আমার কাছে আবেদন করছে কয় লক্ষ? 8 লক্ষ। আমি 8 লক্ষ মানুষকে শেয়ার দিতে পারবো না, আমি দিতে পারবো কয় লক্ষ মানুষকে? 7 লক্ষ মানুষকে। এবার আসেন, আগে একটা শেয়ারের দাম ছিল কয় টাকা? 10 টাকা, বৃদ্ধি পাইছে 10%। তাহলে 10 টাকার 10% মানে কয় টাকা? 1 টাকা। বর্তমানে একটা শেয়ারের দাম কয় টাকা? 11 টাকা। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? এবার দেখেন আমি ক নম্বর প্রশ্নটা কিভাবে করব। এই যে প্রথমে বাইর করব অবলেখকের কমিশন। কয় টাকা দিছি? তাহলে অবলেখকের কমিশন, যতগুলো শেয়ার আপনি জনগণকে দিতে পারবেন ওইটার উপরেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। এবার দেখেন অবলেখককে আমরা যে কমিশন দিছি এটার সাথে কত গুণ দিব। হ্যাঁ, আমি এই পেজে করি তাহলে আরো সুন্দর হবে, যেহেতু জায়গা নিয়ে করব আমরা। এই যে দেখেন অবলেখকের কমিশন, একটু খেয়াল করবেন প্লিজ। এই যে আমরা কোন শেয়ারটা নিয়ে কাজ করব, যেই শেয়ারটা জনগণের কাছে আমরা বিতরণ করব ওই শেয়ারটা নিয়ে কিন্তু কাজ করব। এবার অবলেখককে কমিশন দিছি আমি 0.20, তাহলে গুণ দেন, তাহলে টোটাল আসবে কত? 1,40,000 টাকা। এই যে দেখেন এই 1,40,000 টাকা হচ্ছে আমরা অবলেখককে কমিশন দিয়েছি। এবার আসেন তাহলে ব্যাংক চার্জ কত? এই যে ব্যাংক চার্জ আবার 7 লক্ষ। প্রত্যেকটা শেয়ারে ব্যাংকের চার্জ দিছি 0.06।
এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নটা। অবলেখকের কমিশন এবং ব্যাংক চার্জের পরিমাণ বাইর করতে বলছে, তো আমি অবলেখকের কমিশনও বাইর করছি, ব্যাংক চার্জও বাইর করছি। বলেন তো বুঝতে পারছেন কিনা? একটু সবাই সবার জায়গা থেকে একটা মন্তব্য করবেন যে আপনি কি এই জিনিসটা বুঝতে পারছেন। ভাই এটা প্রশ্নে দেওয়া আছে, এই যে অবলেখককে কমিশন দিছি 0.02 টাকা প্রত্যেকটা শেয়ারে, তো আমি জনগণের কাছে বিক্রি করছি কয়টা শেয়ার? 7 লক্ষ শেয়ার। যদিও আবেদন 8 লক্ষ পাইছি, 8 লক্ষ কিন্তু বিক্রি করতে পারবো না, বিক্রি করতে পারবো কয় লক্ষ? 7 লক্ষ শেয়ার। এবার প্রত্যেকটা শেয়ারে আমি কমিশন দিছি কয় টাকা? 0.20 করে। তাহলে 0.20 গুণ দিয়ে দাও 7 লক্ষের সাথে, তাহলে চলে আসবে 1,40,000 টাকা। তারপরে ব্যাংকেরও কিন্তু আমি চার্জ দিছি, ব্যাংক চার্জ কয় টাকা? 0.06। কার উপরে ধরবা? যেই শেয়ারটা তুমি ইস্যু করবা ওই শেয়ারটার উপরে কিন্তু ধরবা। একটু বলো বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করে বলো বুঝতে পারছো কিনা। এবার আসো খ নম্বরে বলছে জাবেদা। এই যে দেখো, কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাও। এবার দেখো আমরা জাবেদা গুলো কিভাবে দিব আর কোন কোন জাবেদা গুলো আমরা দিব কেমন। প্রথমে আমরা জাবেদার জন্য একটা শখ তৈরি করব। এই যে দেখো, প্রথমে আমরা জাবেদার জন্য একটা শখ তৈরি করব, খেয়াল করো। প্রথমে আমরা জাবেদার জন্য একটা শখ তৈরি করব। জাবেদার গড় কয়টা আমরা সবাই জানি, বলেন তো কয়টা? 5টা। জাবেদার গড় কয়টা? 5টা। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। জাবেদার গড় হচ্ছে কয়টা? 5টা। ওকে, তাহলে আমরা একটু গড়টা ফিল আপ করি। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এবার আমরা জাবেদা দিব। সর্বপ্রথম জাবেদা দিব আমরা আবেদনের। আবেদনের জাবেদা আমি গত ক্লাসে আলোচনা করছিলাম। জনগণ শেয়ারের জন্য যখন আবেদন করবে তখন টাকাটা কোথায় জমা পড়বে? ব্যাংকে জমা পড়বে। তাহলে জাবেদাটা হবে ব্যাংক হিসাব ডেবিট। এই জায়গায় আমরা লিখবো শেয়ার আবেদন ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আবেদনের ক্ষেত্রে তুমি যেটা করবা, যেই শেয়ারগুলোর আবেদন তুমি পাবা ওই শেয়ারটাই কিন্তু লিখবা। তো আমরা আবেদন পাইছি কিন্তু 8 লক্ষ শেয়ারের। একটা শেয়ারের বর্তমান দাম কিন্তু 11 টাকা, আগে ছিল 10 টাকা, এখন একটা শেয়ারের দাম কিন্তু 11 টাকা। তো এই 8 লক্ষের সাথে 11 গুণ দাও, তাহলে কত হবে? 88 লক্ষ হবে, রাইট? তুমি গুণ দাও, 8 লক্ষের সাথে 11 গুণ দাও, তাহলে হবে 88 লক্ষ টাকা। তাহলে এই টাকাটা তুমি এই জায়গায় লিখে ফেলবা, এই যে 88 লক্ষ টাকা। এই যে দেখো প্রথম জাবেদাটা কি বুঝতে পারছো? প্রথম জাবেদাটা আমরা আবেদনের দিছি, কিন্তু আবেদনের তো তারিখের ঘরে কিছু লেখা লাগবে না, এটা ফাঁকা থাকবে। কারণ শেয়ার ইস্যুতে তারিখের ঘরে কোনো কিছু বসে না, এটা ফাঁকা থাকবে। এটার জন্য কোনো কিছু দরকার নেই। জাস্ট আমি এই জায়গায় আবেদন কথাটা দিয়ে বুঝাইলাম যে প্রথম জাবেদাটা আমরা দিব, প্রথম জাবেদাটা দিব আমরা আবেদনের। তোমরা কি ক্লাসে আসো? যদি ক্লাসে থাকো দেখি কারা কারা ক্লাসে আসো। প্রথম জাবেদাটা দিব আমরা আবেদনের। ওকে ফাইন, আবেদনের জাবেদা আমরা দিয়েছি। এবার এই আবেদনের টাকাটা আমি মূলধনে কনভার্ট করব। মূলধনে কোথায় কনভার্ট করব? মূলধনে কনভার্ট করব। আমি বোঝানোর জন্য এটা লিখছি। এবার আসো, আবেদনের সম্পূর্ণ টাকাটা কিন্তু আমি মূলধনে কনভার্ট করব না। তোমাকে মনে রাখতে হবে যেই শেয়ারগুলো আমরা জনগণের মাঝে বিতরণ করতে পারবো, যেই শেয়ারগুলো আমরা জনগণকে দিতে পারবো, যেই শেয়ারগুলো জনগণের মধ্যে বন্টন করতে পারবো, ওই শেয়ারের টাকাটাই আমি মূলধনে কনভার্ট করব। তো এই জায়গায় একটা মজার বিষয় যে আমি আবেদন পাইছি কিন্তু 8 লক্ষ শেয়ার, কিন্তু
আমি জনগণের কাছে কিন্তু ইস্যু করছি 7 লক্ষ শেয়ার। তার মানে কি দাঁড়াইলো, আমি জনগণকে কিন্তু 7 লক্ষ শেয়ারে দিতে পারবো, 8 লক্ষ শেয়ার কিন্তু জনগণকে দিতে পারবো না। কারণ আমি যা ইস্যু করছি তার চাইতে যে বেশি আবেদন আসছে, ওই বেশিটা তো আমি দিতে পারবো না। বলে স্যার আমার কাছে তো শেয়ার আছে, তাহলে আমি কেন দিতে পারবো না? মনে রাখতে হবে একটা কথা, যেটা আছে ওইটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি সবসময় চিন্তা করবা বাজারে যেটা ইস্যু করছো ওইটা নিয়ে। এর বাইরে তুমি অন্য কোনো জিনিস নিয়ে চিন্তা না করাই ভালো, কেমন? তাহলে আমরা 7 লক্ষ শেয়ারের টাকায় মূলধনে কি করব? কনভার্ট করব। তাহলে মূলধনে কনভার্ট করা যাবে নাকি? এই যে দেখো, শেয়ার আবেদন ডেবিট, সংক্ষেপে লিখলাম শেয়ার কথাটা। এই যে দেখো, শেয়ার আবেদন হিসাব ডেবিট, এই অঙ্কটাতে কিন্তু অধিহার আছে, তাহলে লিখবো শেয়ার অধিহার ক্রেডিট। শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। তারপরে লিখবো শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু অঙ্কটা অধিহারের, তাই অধিহার কথাটা মাঝখানে সুন্দর করে চলে আসবে। এবার দেখেন আমরা কয় লক্ষ শেয়ারের টাকা মূলধনে কনভার্ট করব? 7 লক্ষ। এবার এই 7 লক্ষ এই জায়গায় লিখবেন। লিখার পরে আপনি এই যে অধিহার কথাটা দেখতে পাচ্ছেন না, এই অধিহারের টাকাটা আগে বাহির করে ফেলবেন। আচ্ছা, প্রত্যেকটা শেয়ারে অধিহার হয়েছিল কয় টাকা করে? 1 টাকা করে। প্রত্যেকটা শেয়ারে কিভাবে? একটা শেয়ারের দাম ছিল 10 টাকা, বৃদ্ধি পাইছে 1 টাকা, দুইটা মিললে হয়েছে 11 টাকা। তো এই 11 টাকার মধ্যে এই 1 টাকা হচ্ছে অধিহার। তাহলে অধিহারের টাকাটা যখন আমি বাহির করব, তখন অধিহারের যেই টাকাটা সেটা দ্বারা গুণ করব। তাহলে 7 লক্ষকে 1 দ্বারা গুণ করলে হবে 7 লক্ষ। তার মানে এটা হচ্ছে অধিহার। 7 লক্ষ হচ্ছে আমার কি? অধিহার। এই যে লিখলাম। এবার দেখেন, এবার আমি কি করব? আবার এই জায়গায় 7 লক্ষ লিখব। লিখার পরে এবার একটু খেয়াল করেন, লিখার পরে আমি 11 টাকার মধ্যে 1 টাকার কাজ করে ফেলছি, তাহলে আর বাকি আছে কয় টাকা? 10 টাকা। তাহলে এটাকে 10 দিয়ে গুণ দিব। 10 দিয়ে যদি গুণ দেয় তাহলে কত হবে? 70 লক্ষ। এইটা হচ্ছে আমার মূলধন, এই যে 70 লক্ষ। এবার আমি কি করব জানেন? এই দুইটা ক্রেডিট যে আছে, এই দুইটা ক্রেডিট আমি যোগ করব। যোগ করলে যেটা হবে ওইটা আমি ডেবিটে লিখে দিব, 77 লক্ষ টাকা। অথবা তুমি এভাবে চিন্তা করো, এই 7 লক্ষকে টোটাল 11 দ্বারা যদি গুণ দাও তাহলে 77 লক্ষ টাকা হবে। এই হচ্ছে মূলধনে কনভার্ট করার জাবেদাটা। বলো তো মূলধনে কনভার্ট করার জাবেদা বুঝতে পারছো কিনা? মূলধনে কনভার্ট করার জাবেদাটা বুঝতে পারছো কিনা বলো? মূলধনে কনভার্ট করার জাবেদাটা বুঝতে পারছো কিনা বলো? আশা করি সবাই বুঝতে পারছো। এমন কেউ আসো কি যে বুঝো নাই? মূলধনে কনভার্ট করার জাবেদাটা কি বুঝতে পারছো? মূলধনে কনভার্ট করার জাবেদাটা কি বুঝতে পারছো? এটাই, এই যে আমি যেভাবে ব্যাখ্যাটা দিছি না, ব্যাখ্যা দিতে বললে এইভাবে ব্যাখ্যা দিতে পারো। অথবা তুমি ব্যাখ্যাটা এইভাবে দিতে পারো যে প্রতিটি 11 টাকা মূল্যের 8 লক্ষ শেয়ারের আবেদন পাওয়া গেল, এইভাবে বাংলায় ব্যাখ্যা দিতে পারো। আর না হয় আমার মতন সংক্ষেপে ব্যাখ্যা দিয়ে দাও, কোনো সমস্যা নেই, কেমন? ওকে, জি। শ্রেয়জ্যোতি বুঝতে পারছে, মিরাজ বুঝতে পারছে, বাকিরা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা যে তুমি কতটুকু ক্লিয়ার হয়েছে বিষয়টা। এবার আসো, এবার আমরা আরো দুইটা জাবেদা কিন্তু আমাদেরকে দিতে হবে। কোন দুইটা জাবেদা? ওই যে অতিরিক্ত টাকাটা, ওই যে 1 লক্ষ শেয়ার যে আমি অতিরিক্ত পাইছি ভাই, ওইটা তো আমি দিতে পারবো না শেয়ার জনগণকে, ওই 1 লক্ষ। তো আমি যেহেতু শেয়ার দিতে পারবো না, তাহলে ওই টাকা তো আমার কাছে রেখে লাভ নাই। তাহলে আমি ওই টাকাটা জনগণকে কি করব? ফেরত দিয়ে দিব। তো জনগণকে যখন আমি ফেরত দিব তখন জাবেদা কিভাবে দিব? এটা কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করেছি। এই যে দেখেন, এবার ফেরতের জাবেদা নেওয়ার সময় যেভাবে নিয়েছিলাম, ফেরতের সময় তার উল্টাটা দিব। শেয়ার আবেদন হিসাব ডেবিট। শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এবার কয় লক্ষ শেয়ারের টাকা ফেরত দিব? 1 লক্ষ। নেওয়ার সময় 11 টাকা করে নিছি, ফেরত দেওয়ার সময় কি কম করে ফেরত দেওয়া যাবে?
না, ফেরতের সময় 11 টাকা করে ফেরত দিতে হবে। তাহলে কত আসবে? 11 লক্ষ। ওকে, এবার আমরা ফেরতের জাবেদা দেওয়া শেষ। এবার আমরা যে জাবেদাটা দিব সেটা হচ্ছে ওই যে অবলেখককে কমিশন দিছি আর ব্যাংকের যে চার্জ দিছি খরচ, এইটার জাবেদা দিব। এই যে কেয়ার করেন, অবলেখকের কমিশন, এটা আমাদের জন্য অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়। এই যে অবলেখকের কমিশন হিসাব ডেবিট। এবার ব্যাংকেরও কিন্তু চার্জ দিছি, তাহলে আমরা লিখব ব্যাংক চার্জ হিসাব ডেবিট। এবার এই টাকাগুলো যাবে কোথায় থেকে? ব্যাংক থেকে যাবে। ব্যাংক থেকে টাকাগুলো যাবে কোথায় থেকে? ব্যাংক থেকে যাবে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। এবার এটা কিন্তু আমি কতে বাহির করছি, তো কমিশন ছিল কত? 1,40,000। তাহলে কমিশনের বরাবর লিখো 1,40,000। ব্যাংক চার্জ ছিল 42, লিখো 42। টোটাল ব্যাংক থেকে যাবে কত? 1,82,000। তাহলে আমরা ক্রেডিট পাশে লিখে দিব 1,82,000। এই হচ্ছে আমাদের 4টা জাবেদা। এই 4টা জাবেদা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবা। এই 4টা জাবেদা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবা। এটা হচ্ছে খ নম্বর প্রশ্ন। আমাদেরকে জাবেদা প্রস্তুত করতে বলছে, তাই আমরা সুন্দর মতে জাবেদাটা প্রস্তুত করে নিলাম। বলো বুঝতে পারছো কিনা? বলো দ্রুত একটু কমেন্টের মাধ্যমে জানাতে হবে যে স্যার আমি বুঝতে পারছি অথবা বুঝতে পারি নাই। পজিটিভ অথবা নেগেটিভ কমেন্ট করতে হবে, দুইটাই। যারা বুঝছো তারা পজিটিভ কমেন্ট করবে, যারা বুঝো নাই তারা নেগেটিভ কমেন্ট করবে, এটাই স্বাভাবিক। তো একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ যে বুঝতে পারছেন কিনা। সবাই সবার জায়গা থেকে একটু দ্রুত জানাবেন যে বুঝতে পারছেন কিনা। এরপরে দেখেন, কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলছে। আর্থিক অবস্থার বিবরণী, হ্যাঁ আলিফ বলছো ব্যাংক চার্জের জাবেদাটা আলাদা দিলে হবে না? যে হবে, তুমি চাইলে এটাকে আলাদাও দিতে পারতা, আবার একসাথে দিলেও হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এটা তোমার ইচ্ছা। কেমন? এবার আসো, আমরা যে এখন আর্থিক অবস্থার বিবরণী করব, তো আর্থিক অবস্থার বিবরণী করতে গেলে আমার একটা চলতি সম্পদ লাগবে, সেটা হচ্ছে ব্যাংক হিসাব। তো এই ব্যাংক হিসাবটা তোমাকে বাহির করে নিতে হবে জাবেদা থেকে। কোথায় থেকে? একটু কমেন্ট করবা, একটু সবাই কমেন্ট করবা, কমেন্ট করো। ব্যাংক হিসাবের টাকাটা লাগবে। আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করব, ওই আর্থিক অবস্থার বিবরণী করার জন্য আমাদেরকে একটা ব্যাংক হিসাব লাগবে। কি হিসাব লাগবে? ব্যাংক হিসাব। তো এখন প্রশ্ন হচ্ছে এই ব্যাংক হিসাবটা আমি কোথায় পাবো? রাইট, এই ব্যাংক হিসাবটা আমরা পাবো জাবেদা থেকে। কোথায় থেকে পাবো? জাবেদা থেকে পাবো। কোথায় থেকে পাবো? জাবেদা থেকে পাবো। তাহলে কিভাবে আমি জাবেদা থেকে ব্যাংক হিসাবটা বাইর করব? এই যে দেখেন, ডেবিট পাশের ব্যাংকের টাকা থেকে, এই যে ডেবিট পাশের ব্যাংকের যে টাকাটা আছে 88 লক্ষ টাকা, এই ডেবিট পাশের ব্যাংকের টাকা থেকে ক্রেডিট পাশের ব্যাংকের যে টাকাগুলো আছে, এই যে ক্রেডিট পাশের বরাবর ব্যাংকে আছে কত? 11 লক্ষ, আর এই জায়গায় আছে 1,82,000, এগুলো বিয়োগ করবা। অর্থাৎ এই যে দেখো, বিষয়টা হচ্ছে ডেবিট পাশের টাকা থেকে ক্রেডিট পাশের টাকাটা আমি বিয়োগ করব। তবে কার? ব্যাংকের। এই যে ব্যাংকের টাকা, অন্য কারো কার না। এই যে কেমন? এবার দেখো তো, ডেবিট পাশে আমার ব্যাংকে কত আছে? 88 লক্ষ টাকা আছে। তো এই টাকা থেকে আমরা ক্রেডিট পাশে কি কি আছে? 11 লক্ষ আছে, আর কত আছে? 1,82,000 আছে। এবার এই সবগুলো বিয়োগ করার পরে যেটা থাকবে ওইটাই হচ্ছে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত। তাইলে 88 লক্ষ টাকা থেকে আমরা বাদ দিব 11 লক্ষ টাকা। কত? এরপরে বাদ দিব 1,82,000 টাকা। তাহলে আমার থাকবে 75,18,000 টাকা। 75,18,000 টাকা। এটাই হচ্ছে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত, এটাই চলতি সম্পদ হিসাবে আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। এই ব্যাংক হিসাবের টাকাটা যদি উদ্দীপকে দিয়ে দিত, এই ব্যাংক হিসাবের টাকাটা যদি প্রশ্নে দিয়ে দিত, তাহলে আমাদেরকে কষ্ট করে এটা আর মুখে মুখে আমাদেরকে আর বাহির করার কোনো প্রয়োজন ছিল না। যেহেতু দেওয়া নাই, সেহেতু আমি কি করলাম? ব্যাংক হিসাবের টাকাটা বাহির করে নিলাম। কথা কি বুঝাইতে পারছি? একটু জানাবেন কমেন্ট করে। আমার কথাটা কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন? এবার আসেন, এবার আমরা আর্থিক অবস্থার বিবরণী করব।
তো আর্থিক অবস্থার বিবরণী করার জন্য আমাদেরকে একটা ছক তৈরি করতে হবে। আসেন আমরা একটা ছক তৈরি করে নিচ্ছি। ওকে, বিবরণ টাকা টাকা, বিবরণ দুইটা টাকার ঘর দিলে হবে, বিবরণ টাকা টাকা। হ্যাঁ, আসেন বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা কি? বিবরণ টাকা টাকা। প্রথমে আমরা লিখব মোট সম্পদ। তো মোট সম্পদের মধ্যে প্রথমে আসবে স্থায়ী সম্পদ, কিন্তু এই অঙ্কে স্থায়ী সম্পদ নাই। তো না থাকলে আমি কোথায় থেকে নিয়ে আসবো বলেন? যদি না থাকে তাহলে আমি কোথায় থেকে আনবো? না থাকলে আনার দরকার নেই, না থাকলে আনার দরকার নেই। না থাকলে আপনি কোথেকে আনবেন? এটাই তো স্বাভাবিক, তাই না? যেহেতু নাই তাহলে আনার দরকার নেই। আমরা এই জায়গায় লিখবো চলতি সম্পদটা। স্থায়ী সম্পদের পরে আসবে কি সম্পদ? চলতি সম্পদ। তাহলে এই জায়গায় হেডলাইন করব আমরা চলতি সম্পদ। আর এই চলতি সম্পদ প্রত্যেকটা অঙ্কে থাকবে। যদি দেওয়া না থাকে বাহির করে নিতে হবে। কিভাবে বাহির করব একটু আগেই তো আলোচনা করছি। এবার দেখেন চলতি সম্পদ কোনটা? ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব হচ্ছে 75,18,000, 75,18,000। তারপরে ব্যাংক হিসাবের পরে আমরা এই জায়গায় লিখবো অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয়। দেখেন অসমন্বিত ব্যয়গুলো কি কি আছে? কমিশন আছে, এই অঙ্কে দুইটা আছে, এই যে কমিশন। $1,40,000। তারপরে আছে ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ 42। এবার এই দুইটা যোগ করো, দুইটা যোগ করলে হবে কত? 77 লক্ষ। এটাই হচ্ছে মোট সম্পদ। এই যে দেখো আমি মোট সম্পদটা বাইর করে ফেললাম। আমি মোট সম্পদ বাইর করে ফেললাম। বলো তো মোট সম্পদটা বুঝতে পারছো কিনা? মোট সম্পদ বাইর করাটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলবা। মোট সম্পদ বাইর করাটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলবা। আমরা কি বাইর করলাম? মোট সম্পদ বাইর করলাম। বলো মোট সম্পদ বাইর করাটা বুঝতে পারছো কিনা? এটা একটু কমেন্ট করে আমাকে জানাবা যে মোট সম্পদ বাইর করা বুঝতে পারছো কি না, হ্যাঁ বা না। বুঝতে পারলে পারছি, না পারলে নাই, শেষ। মোট সম্পদ বাইর করে বুঝতে পারছি কিনা। এবার আমরা এই জায়গায় বাইর করব শেয়ার মালিকানা সত্ত্ব ও দায়। শেয়ার মালিকানা সত্ত্ব ও দায়। শেয়ার মালিকানা সত্ত্ব ও দায়। এবার আসো এই শেয়ার মালিকানা সত্ত্ব দায়ের ভিতরে কি কি আসবে? প্রথমে আসবে অনুমোদিত মূলধন। প্রথমে আসবে কি? অনুমোদিত মূলধন। এই অনুমোদিত মূলধনটা প্রশ্নে দেওয়া থাকবে। এই অনুমোদিত মূলধনটা প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। আসেন আমরা প্রশ্নটা একটু দেখি। অনুমোদিত মূলধনটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। এই যে দেখেন প্রতিটি 10 টাকা মূল্যের 12 লক্ষ শেয়ারে বিভক্ত 1,20,00,000 টাকার অনুমোদন নিয়ে গঠিত। এই যে দেখেন প্রশ্নে দেওয়া আছে, এটা সব অঙ্কে দেওয়া থাকবে। তাহলে আপনি এই জায়গায় লিখবেন
প্রতিটি 10 টাকা মূল্যের আমরা কত লক্ষ শেয়ারের অনুমোদন নিয়েছি? 12 লক্ষ শেয়ার। টোটাল কত টাকা? 1,20,00,000। তাহলে আমরা এই জায়গায় লিখবো 1,20,00,000। এটার কোনো কাজ নাই, এটাকে আমি ক্লোজ করে দিব। ওকে ফাইন, শেষ, এটার কাজ শেষ। এরপরে আমরা একসাথে লিখবো, একসাথে, এই যে দেখেন, এরপরে আমরা একসাথে বাইর করব ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত মূলধন। এই যে দেখেন, ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত মূলধন। এবার লিখবেন প্রতিটি 10 টাকা মূল্যের, প্রতিটি 10 টাকা মূল্যের জনগণের কাছে কয়টা শেয়ার ইস্যু করছিলাম? 7 লক্ষ শেয়ার। এবার এই 7 লক্ষকে 10 দ্বারা গুণ দিবেন। 7 লক্ষকে 10 দ্বারা গুণ দিলে কত হবে? 70 লক্ষ। এই জায়গায় লিখবেন 70 লক্ষ। লিখার পরে এরপরে দায়ের ঘরে আরেকটা জিনিস বসবে, শেয়ার অধিহার। আর ওই শেয়ার অধিহার লিখার আগে আপনাকে আগে একটা হেডলাইন দিতে হবে, সেটা হচ্ছে সঞ্চিতি উদ্বৃত্ত। হেডলাইনটা দিতে হবে কি? সঞ্চিতি উদ্বৃত্ত। আর সঞ্চিতি উদ্বৃত্ত বলতে বোঝায় কি? শেয়ার অধিহার, যেটা আমরা জাবেদায় বাহির করছিলাম। শেয়ার অধিহার কয় টাকা? এটা আমরা জাবেদায় বাহির করছিলাম কয় টাকা? 7 লক্ষ টাকা। এবার এই দুইটা যোগ করেন, যোগ করলে কত হবে? 77 লক্ষ টাকা হবে। ক্লোজ করে দেন। এবার দেখেন আমাদের সম্পদ এবং দায় দুইটা পাশ কিন্তু মিলে গেছে। সম্পদ এবং দায় এর দুই পাশ যদি মিলে যায় তাহলে মনে রাখবেন আমাদের অঙ্কটা সঠিক হয়ে গেছে। বলেন আর্থিক অবস্থার বিবরণী বুঝতে পারছেন কিনা? বলেন তো আর্থিক অবস্থার বিবরণী বুঝতে পারছেন কিনা? দেখেন এই হচ্ছে শেয়ার ইস্যু টাইপের যে সৃজনশীল। কেমন লাগলো সৃজনশীল বলেন আমাকে? এই হচ্ছে শেয়ার ইস্যুর সৃজনশীল। বলেন বুঝতে পারছেন কিনা? বলেন আজকে আমরা যে প্রশ্নটা আলোচনা করলাম এটা আমাদের বেসিকটা যদি জানা থাকে তাহলে আমাদের আজকের এই আলোচনাটা আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে জানাবেন। আলিফ বুঝতে পারছে? জি। মির্জাও বুঝতে পারছে? জি। বলেন যদি আপনাদের এই জায়গাতে কারো যদি কোথাও কোনো প্রশ্ন থাকে যে স্যার এইটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, আমি কি করতে পারি? যে আপনি করেন, জি প্রশ্ন করেন। যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে, যদি আপনার কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আপনি প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি আপনি করেন, প্রশ্ন করেন যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে আর কি। একটু দ্রুত দ্রুত সবাই জানান যে শেয়ার ইস্যুর প্রশ্নটা আমরা বুঝতে পারছি কিনা। শেয়ার অধিকার আমাদের জন্য দায়, এই জন্য তো আমরা এই জায়গায় দায়ের পাশে লিখছি, এই যে শেয়ার অধিকার দায়। শেয়ার অধিকার আমাদের জন্য দায়, শেয়ার অধিকার আমাদের জন্য কি? দায়। এই জন্য আমি কার পাশে লিখছি? দায়ের পাশে লিখছি। শেয়ার অধিকার হচ্ছে আমাদের জন্য একটা দায়, এই জন্য আমি কার পাশে লিখবো? দায়ের পাশে লিখবো। কেমন? আচ্ছা, একজনে প্রশ্ন করছে যে আমাদের ওই যে চলতি সম্পদ ব্যাংক হিসাবের টাকাটা আমরা কোথায় থেকে পেয়েছি? এই যে দেখেন আমরা হচ্ছে ব্যাংকের টাকাটা কিভাবে পেয়েছি? ডেবিট দিকের যে ব্যাংকের অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্ট থেকে
ক্রেডিট দিকের ব্যাংকের যে অ্যামাউন্ট গুলো আছে সেগুলো বিয়োগ করে দিব। তো ডেবিট দিকের ব্যাংক বরাবর আছে 88 লক্ষ টাকা, ক্রেডিট পাশে আছে 11 লক্ষ টাকা এবং 1,82,000 টাকা। তো আমরা এই 88 লক্ষ টাকা থেকে ক্রেডিট পাশে ব্যাংকের বরাবর যেই অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্ট গুলো আমরা বিয়োগ করে দিব। এই যে 11 লক্ষ টাকা, 1,82,000 টাকা আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে এই যে অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমার জন্য ব্যাংক হিসাবের উদ্বৃত্ত, মানে চলতি সম্পদ। বলেন বুঝতে পারছেন কিনা? না না, এটা মুখে মুখে, এটা রাফ দেখাতে হবে না, এটা হচ্ছে জাস্ট মুখে মুখে আপনি করবেন। কেমন? আমি যেরকম মুখে মুখে করছি, আমি তো আপনাদেরকে বোঝানোর জন্য এই জায়গায় দেখাইলাম, আপনি দেখানো লাগবে না, মুখে মুখে করলে হবে। বলেন বুঝতে পারছেন কিনা? তো আজকে আর অঙ্ক করাবো না আমি, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরো 2 টাইপের অঙ্ক শিখবো। হ্যাঁ, আজকে আর অঙ্ক ধরবো না আমি, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি ইনশাল্লাহ এই যে দেখেন, এই ইস্যুকৃত শেয়ারের চেয়ে আবেদন যদি কম আসে, হ্যাঁ, ইস্যুকৃত শেয়ারের চেয়ে আবেদন যদি কম আসে, তাহলে আমরা ওই আবেদনের অঙ্ক এবং অবহারের অঙ্ক করাবো। মানে আমি যা ইস্যু করব ওই ইস্যুকৃত শেয়ারের চেয়ে মনে করেন আবেদন আমি কম পাইছি এমন অঙ্ক এবং অবহার থাকবে এইটা। আরেকটা অঙ্ক করাবো আমি জমি, মানে সম্পদ ক্রয় করলে এই যে জমির ক্রয় মূল্য কিভাবে বাইর করতে হয় সেই অঙ্কগুলো করাবো ইনশাল্লাহ। কেমন? তো আজকে আমরা আর আলোচনা করব না, আজকে এই পর্যন্ত। আপনারা সবাই কি বুঝতে পারছেন? আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান যে আজকে কি বুঝতে পারছেন আপনারা। জাস্ট এতটুকু জানান যে বুঝতে পারছি। এখন আপনাকে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি পারবেন, আর যদি প্র্যাকটিস না করেন তাহলে লাভ নেই। আমি যতই অঙ্ক করে না কেন সেটা আসলে লাভ হবে না কোনো, যতক্ষণ না পর্যন্ত আপনি সময়টাকে মূল্য না দিবেন। মনে রাখতে হবে, সময়কে আপনি যদি মূল্যায়ন না করেন তাহলে সময় তো আপনাকে দাম দিবে না। বিষয়টা এইরকম আর কি। তো আমি যদি বাসায় প্র্যাকটিস করি তাহলে আমি এই অঙ্কগুলোর ভুলটাও পাবো খুঁজে, আবার আমি সঠিকটাও খুঁজে পাবো। আর অঙ্ক করতে গেলে ভুল হইতেই পারে, এটা স্বাভাবিক। আপনি করেন না, ভুল হোক, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তো শিখতে পারতেছেন। আপনি কোন জায়গাটাতে ভুল করতেছেন সেই জায়গাটা আপনার সামনে কিন্তু বাহির হচ্ছে, সে ভুলটা নিয়ে আমরা কাজ করব। এর জন্য আমি যদি একেবারে নাই করি তাহলে আমি বুঝবো কিভাবে যে কোন জায়গাটা ভুল হইতে পারে, কিভাবে প্রশ্নটা বলতে পারে, কোথায় কি হইতে পারে, এটা তো বলা যাবে না। তাই আমরা যত বেশি বাসায় প্র্যাকটিস করব, যত বেশি আমরা বাসায় চেষ্টা করব, আমরা তত বেশি কিন্তু অঙ্কগুলোকে পারবো। এর জন্য আমি বলবো বিশেষ করে আপনাদের, সেটা ফিনান্স সাবজেক্ট হোক, সেটা হিসাব বিজ্ঞান হোক, সেটা আইসিটি হোক, সেটা ইংলিশ হোক, সেটা বাংলা হোক, যে কোনো সাবজেক্টে হোক না কেন, অবশ্যই আমাকে বাসায় নিজে নিজে, টিচার তো করাই দিবে, টিচার যখন করাই দিবে তখন আপনার কাছে মনে হবে খুবই ইজি, আপনি পারবেন। টিচার যখন আপনাকে বুঝাবে তখন আপনার কাছে মনে হবে এত ইজি অঙ্ক, আল্লাহ এগুলো আসলে তো আমি পারবই। কিন্তু মনে রাখতে হবে, কিন্তু পরীক্ষার হলে যখন আপনি যাবেন এই ইজি অঙ্কগুলোই কিন্তু আপনি তখন আর করতে পারবেন না। একটাই কারণ, আপনি বাসায় একা একা সেগুলোকে প্র্যাকটিস করেননি। এজন্য আমি বলবো যতই ইজি হোক না কেন, অবশ্যই আমাকে বাসায় এই অঙ্কগুলোকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন ভুলটা সামনে আসবে, ওই ভুলটার একটু রিচার্জ করেন, কেন হইলো, কিভাবে করতে হবে এটাকে, আমি এটাকে এইভাবে কেন করব, এই যে চিন্তা ভাবনা করবেন, দেখবেন যে এটার সমাধান আপনার সামনে চলে আসছে। কথা কি বুঝতে পারছেন? এর জন্য আমরা বাসায় প্র্যাকটিস করব। হোমওয়ার্কটা নেন, হোমওয়ার্ক থাকবে 4টা বুট কোশ্চেন, 4টা বুট প্রশ্ন। হোমওয়ার্কগুলো জমা দিবেন দয়া করে, হোমওয়ার্কগুলো জমা দিবেন দয়া করে। আর এটার বেসিক যে নোটটা ছিল, বেসিক ক্লাসের নোটটা কিন্তু আপনারা জমা দেননি, বেসিক ক্লাসের নোটটা কিন্তু আপনারা জমা দেননি। প্লিজ যারা বেসিক ক্লাসের লেখাটাকে নোট করছেন, আপনারা হৃদয়ের কাছে একটু এটা পাঠিয়ে দিবেন, আপনারা হৃদয়ের কাছে একটু পাঠিয়ে দিবেন প্লিজ।
আমি আবারও বলতেছি, যারা বেসিক ক্লাসটা নোট করছেন আপনারা একটু হৃদয়ের কাছে এটা পাঠিয়ে দিবেন, কেমন? কি বলছি মনে থাকবে? কথা বলেন না কেন, বলেন তো। যে আউট অফ টপিক একটা কোশ্চেন ছিল, কোন সিকোয়েন্স অনুযায়ী করাচ্ছেন, এরপর নেক্সট কোন চ্যাপ্টার করাবেন, একটু কাইন্ডলি বলে দিলে ভালো তো। যে আমরা আপনাদেরকে কোর্স আউটলাইনটা আমরা ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করব। মানে বাকি যে টপিকগুলো আছে কোনটা কোন দিন করাবো ইনশাল্লাহ আমরা দিয়ে দিব, কেমন? আর আপনারা যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে, আপনারা যদি এই ক্লাসগুলো বুঝতে পারেন, আপনারা যদি উপকৃত হতে পারেন, তাহলে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে কোর্স করতে চাচ্ছে তাদেরকে একটু জানিয়ে দিবেন যে আমাদের এই কোর্সের সুবিধাটা কেমন। এটা একটা রিকোয়েস্ট। আর আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কোর্স আউটলাইনটা খুব শীঘ্রই দিয়ে দিব। আমি এই অধ্যায়টা কমপ্লিট করার পরে আমি দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব, কেমন? দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায়, তারপর আমি 5ম অধ্যায়ে আসবো, কেমন? আমি আগে থেকে আগাম বলে দিলাম আর কি। ওকে, এটা হচ্ছে আমার নেক্সট পরিকল্পনা, মানে পরবর্তী যে ধাপগুলো আমি কিভাবে আপনাদেরকে দ্বিতীয় পত্রটা শেষ করাবো সেটা। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।